দেশের আর্থিক খাতে সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম অগ্রাধিকার। এই সংস্কার কাজে যুক্তরাজ্য প্রয়োজনীয় সহযোগিতা করবে আগ্রহ জানিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুকের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। দেশের শেয়ার বাজার ও ব্যবসার নীতি পুনর্গঠনে যুক্তরাজ্য সহায়তা করার আশ্বাস দিয়েছে। এ সময় যুক্তরাজ্যের হাই কমিশনার সারা কুক বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়নে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে যুক্তরাজ্য সরকার। আমাদের যে ইস্যুটা আছে ভেরি ওয়েট ইকোনমিক ক্ষেত্রে তারা মেইনলি আপনার ডেভেলপমেন্ট ফিল্ডে উইমেন্স এম্পাওয়ারমেন্ট এগুলি কাজগুলি যেগুলি করছে এবং আমরা সেগুলি কন্টিনিউ করবো। যেগুলো মেজর জিনিস ইকোনমিক গ্রোথ, রিফর্ম, চিলড্রেন। দেশের ব্যবসার পরিবেশ উন্নত করতে হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্যবসার পরিবেশ উন্নত করতে যে ধরনের সংস্কার বাংলাদেশ করবে তার পাশে থাকবে ব্রিটিশ সরকার। শিক্ষা, নারীর উন্নয়ন ও শিশু সুরক্ষায়ও আমরা কাজ করব। সাম্প্রতিক সহিংসতার ক্ষতি কাটিয়ে উঠতে সহজ শর্তে প্রায় ২,০০০ কোটি টাকা ঋণ চায় পোশাক শিল্প মালিকরা। সেই সাথে ঘুষমুক্ত সরকারি সেবা ও শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদারের দাবিও করেছেন তারা। রাজধানীর শেরেবাংলা নগরে বিজিএমইএ নেতাদের সাথে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, ব্যবসার পরিবেশ উন্নয়নে সব ধরনের সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। দেশের রপ্তানি আয়ের ৮৫% আসে তৈরি পোশাক থেকে। এটি কর্মসংস্থানেও গুরুত্বপূর্ণ শিল্প খাত। তবে ছাত্র আন্দোলন ও সরকার পতনের আগে এবং পরে বেশ কয়েকদিন উৎপাদন বন্ধ রাখতে হয়। অস্থিতিশীল পরিস্থিতিতে কাঁচামাল আমদানি, পোশাক রপ্তানি সবই ব্যাহত হয়। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পোশাক শিল্প মালিকরা। বর্তমান সংকট তুলে ধরে সহায়তার দাবি জানান। খেলাপি ঋণ শ্রেণীকরণে ৩ কিস্তির পরিবর্তে ৬ কিস্তির বকেয়া বিবেচনায় নেয়ার দাবি তাদের। প্রায় ৪৫ দিনের মধ্যে আমাদের প্রায় ১৫-১৬-১৭ দিনের মধ্যে প্রোডাকশন বন্ধ ছিল, যার ফলে ফ্যাক্টরিগুলি তাদের ডকুমেন্ট হয়তো অন টাইম ব্যাংকে দিতে পারবে না। এই জন্যেই প্লাসের পাশাপাশি ফ্লাডের কারণে আমাদের ৪-৫ দিন অনেক এক্সপোর্ট যেতে পারে নাই, অন টাইম হয়তো ডকুমেন্ট পাবে না, ব্যাংকে নেগোশিয়েট করতে পারবে না। পরে অর্থ উপদেষ্টার সঙ্গে মতবিনিময় করেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের প্রতিনিধিরা। বৈঠকে ব্যবসায়ী সংগঠনকে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে সংস্কার ও স্বচ্ছ নির্বাচনের তাগিদ দেন তারা। আমরা বলেছি যে পানগা পোর্টটাকে জরুরি ভিত্তিতে এইখানেও যদি আমাদের র মেটেরিয়ালসগুলি আনা নেওয়া করা যায়, তাহলে এইখানে আমাদের সাপ্লাই চেনটা একটু স্মুথ হতে পারে। আইন শৃঙ্খলা আর উন্নয়ন ঘটানো, তাদের যে কাউন্টার পার্ট মনে করেন সুইডেন বা আমেরিকা, তাদের জিজ্ঞাসা করে তোমার ফ্যাক্টরি, তোমার ওখানে যদি তুমি নিরাপত্তাহীনতায় ভোগো তাহলে তুমি কার সাথে কন্ট্যাক্ট করবা। এ সময় সরকারি সেবা গ্রহণে ব্যবসায়ীদের কোনো ঘুষ না দেওয়ার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। পরিবেশের ল অ্যান্ড অর্ডার, তারপরে ব্যাংকিং ফ্যাসিলিটি ভোগান্তি যেন না হয়, অ্যান্ড উই অ্যাসিওরড দেম, অ্যান্ড তাদেরকে বলা হয়েছে, আই থিঙ্ক দে হ্যাভ বিন, সে এমন বলছে বাংলাদেশের নিউ বিগিনিং, দে উইল কাম, ওরা আসবে। এবং এটা আমাদের জন্য অনেক ইস্যুসগুলো আছে, স্পেসিফিক্যালি আমরা বলেছি আমরা সলভ করবো ইমিডিয়েটলি। ইউরোপীয় ইউনিয়নের বাজারে ২০২৯ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবিও জানিয়েছেন পোশাক শিল্প মালিকরা। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোগ্যপণ্য সরবরাহে আপাতত কোনো সমস্যা নেই বলে সরকারকে আশ্বস্ত করেছেন দেশের শীর্ষ শিল্পপতিরা। তবে গ্যাস সংকট সহ নানা কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। বিকালে ইআরডিতে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক শেষে এসব কথা জানান মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল। তিনি ছাড়াও বৈঠকে অংশ নেন স্মৃতি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হাসান সহ বসুন্ধরা টিকে এসালম দেশবন্ধু গ্রুপের মালিক প্রতিনিধিরা। বৈঠকে শিল্প প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান উদ্যোক্তারা। তারা জানান, এসব বিষয়ে সরকারের আইন শৃঙ্খলা কমিটিতে উপস্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। বলেন, নিত্যপণ্যের দাম কমাতে সরকারের সঙ্গে ব্যবসায়ীরাও কাজ করছেন।
এদিকে নিত্যপণ্যের দামের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদ হার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বেগ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। সকালে কেন্দ্রীয় ব্যাংকে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে সৌজন্য সাক্ষাতের পর একথা জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ। বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র মাঝারি খাতের ব্যবসার উপর চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় ক্ষুদ্র মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ পদক্ষেপ দাবি করেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর। এ সময় এক প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংক লুটেরাদের সাথে ব্যবসায়ীদের সমর্থন করে না। এসবের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক যে সিদ্ধান্তই নেবে ব্যবসায়ী সমাজ তাদের সমর্থন দেবে। আমরাও যেমন মুদ্রাস্ফীতি যেমন নিয়ন্ত্রণে আসুক, এটা আমরাও চাই। কারণ খরচ তো শুধু যারা ফিক্সড ইনকাম তাদের বাড়ে না, ব্যবসায়ীদের জন্য, আমাদের জন্য ব্যবসা চালাতে গেলেও খরচ বাড়ে, আমাদেরকেও বেতন বাড়াতে হয়। সো এই চাপটা থেকে যে মুদ্রাস্ফীতি কমে আসুক, এটা আমরাও চাই। সেটার জন্য আসলে কষ্ট করতে হবে আমাদের সবাইকে। ব্যাংক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে কিছুক্ষণের মধ্যে গণমাধ্যমের সাথে কথা বলবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, আমরা জানি যে আজকে সকালেও কিন্তু গভর্নর ঢাকা চেম্বারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছে। সন্ধ্যায় গভর্নরের সাংবাদিকদের সাথে বৈঠকের কথা রয়েছে, আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানান। আপনি জানেন যে আসলে ব্যাংক খাতের যে বিপর্যয় বা বিশেষ করে হচ্ছে এই এস আলমের নিয়ন্ত্রণাধীন যেসব ব্যাংক আছে সেই ব্যাংকগুলোর কিন্তু পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া, সেই বিষয়গুলি কিন্তু আলোচনায় আসে। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আজকে বিশেষ করে এস আলমের 3টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা চলছে বা গুঞ্জন চলছে। আমরা এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত পাইনি। গভর্নর হয়তো বা কিছুক্ষণ পর আমাদেরকে এই বিষয়গুলো জানাবে, আসলে কোন কোন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হবে। এছাড়া আপনি জানেন যে যে সংস্কার চলছে, সেই সংস্কারের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ব্যাংকের হচ্ছে চেয়ারম্যান হচ্ছে পরিবর্তন হচ্ছে, একই সাথে কিন্তু বিভিন্ন পরিচালনা পর্ষদ হচ্ছে নতুন চেয়ারম্যান হচ্ছে। এই ক্ষেত্রগুলোই কিন্তু গভর্নর হচ্ছে আজকে কিছুক্ষণ পর হয়তো বা আমাদেরকে জানাবে। তখন আমরা জানতে পারবো আসলে কী কী ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদগুলো ভাঙা হবে। আরেকটি কথা না বললেই নয় যে সকাল থেকে আমরা আছি বাংলাদেশ ব্যাংকের সামনে। এই বাংলাদেশ ব্যাংকে কিন্তু সকালবেলা এসেছিল ঢাকা চেম্বার অফ কমার্স। এই চেম্বার অফ কমার্সের যারা বিশেষ করে সভাপতি ছিল উনি কিন্তু আমাদেরকে বলেছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যে এই সুদ হার বাড়ানো হয়েছে, এতে কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, সেই কথা আমাদেরকে জানিয়েছেন। একটু আগে আমরা জানতে পেরেছি বিজিএমইএর হচ্ছে একটি প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সাথে হচ্ছে দেখা করতে আসছে। তারাও আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করবে সেই কথাগুলো কিন্তু আমরা পরবর্তীতে গভর্নর থেকে জানতে পারবো। সর্বোপরি যদি বলতে চাই, বাংলাদেশ ব্যাংকে কিন্তু নতুন নতুন সিদ্ধান্ত আসছে। এই সিদ্ধান্তগুলো কিন্তু কিছুক্ষণ পরপরই হচ্ছে জানা যাবে। পরবর্তী সংবাদের মাধ্যমে আমরা হয়তো বা জানাতে পারবো যে কী সামনে সিদ্ধান্ত আছে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সুজন, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবার পাকিস্তান ভিত্তিক ব্যাংক আল ফালার বাংলাদেশ অংশকে অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কার ব্যাংক HNB। এর আগে একই ধরনের একটি প্রস্তাব তারা পেয়েছিল বাংলাদেশের ব্যাংক এশিয়ার কাছ থেকে। সব নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে অধিগ্রহণের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে ব্যাংক আল ফালার পরিচালনা পর্ষদ। সোমবার পাকিস্তানের স্টক এক্সচেঞ্জকে ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পাকিস্তান ও বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংক আল ফালার বাংলাদেশের কার্যক্রম HNBর অধিগ্রহণের বিষয়ে অনুমোদন নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে ব্যাংক আল ফালার মোট সম্পদের স্থিতি ৩,১০০ কোটি টাকা। ঢাকায় 5টি, চট্টগ্রাম ও সিলেটে একটি করে তাদের মোট 7টি শাখা রয়েছে। চলতি মাসেই 4 দফা বেড়েছে বাংলাদেশ বিমানের কার্গো পরিবহন ভাড়া। রপ্তানিকারকরা বলছেন, ভাড়া বৃদ্ধির কারণে কৃষি পণ্যের রপ্তানি কমে বাজার হারানোর শঙ্কা রয়েছে। যদিও বাংলাদেশ বিমান বলছে, আন্তর্জাতিক ভাড়ার সাথে সমন্বয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে বিদেশে পচনশীল পণ্য পাঠাতে রপ্তানিকারকদের অন্যতম পছন্দ আকাশপথ। এ পথে বিভিন্ন দেশে যায় তাজা শাকসবজি, ফলমূল, চিংড়িসহ অন্যান্য পণ্য। কিন্তু এসব পণ্য রপ্তানিতে বিমান বাংলাদেশের কার্গো ভাড়া বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রপ্তানিকারকেরা। বিমান বাংলাদেশ চলতি মাসে বিভিন্ন রুটে ভাড়া বাড়িয়েছে 4 দফা, আর গত 6 মাসে ঢাকা লন্ডন রুটে কৃষিপণ্য রপ্তানিতে এ ভাড়া প্রতি কেজিতে বেড়ে হয়েছে $3.65, আর ঢাকা টরন্টো রুটে বর্তমান ভাড়া $5.2। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত, ওমান, সৌদি আরব, দুবাই ও অন্যান্য দেশে এ ভাড়া বেড়েছে প্রায় $1। প্রতি কেজি 200 টাকা বিমান ভাড়া গত 4 মাসে বাড়াইছে বিমান। এটা পর্যায়ক্রমে বাড়াইছে, প্রতি সপ্তাহে বাড়াইছে। এখন বিমান যখনই ভাড়াটা বাড়ায় তখনই ফরেন ক্যারিয়ার কিন্তু সাথে সাথে তারাও বাড়াই দেয়। রপ্তানিকারকরা বলছেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ায় প্রতিযোগীদের সঙ্গে পেরে না ওঠায় আন্তর্জাতিক ক্রেতা হারাচ্ছেন তারা। যেহেতু সিমিলার সবজি আমার পাকিস্তান থেকে পাওয়া যায়, ভারত থেকে পাওয়া যায়, ক্যালকাটা থেকে পাওয়া যায়, নেপাল থেকে পাওয়া যায়, যার কারণে কাস্টমার কিন্তু বাংলাদেশের মার্কেটটা অন্য দেশে ডাইভার্ট করে নেওয়া যায়। আমরা তো ক্রেডিটে ব্যবসা করি, তাহলে আমাদের টাকা পয়সাগুলো বিদেশে আটকায়। মার্কেটটা দীর্ঘদিন যে আমরা একটা বাজার তৈরি করছি, বাজারটা নষ্ট হয়ে যায়। ফলশেষে কী হয়, দেশের কারেন্সির উপর এটা প্রভাব পড়ে। বিমানের ভাড়া আন্তর্জাতিক সংস্থার তুলনায় এখনও কম বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ। 88% কিন্তু অন্যরা নিচ্ছে, তাই না? সেখানে যদি ভাড়া $6 থাকে, তা আমার ভাড়া যদি $4 হয়, সেখানে আমি 20 সেন্ট বাড়াইলে আমার কটটুকের মধ্যে ইম্প্যাক্ট করতেছে। বিদেশি এয়ারলাইন্সটাই আসলে মেইন প্লেয়ার ভাড়া সেট করার ক্ষেত্রে। পরিবহন ভাড়া যৌক্তিক হারে নির্ধারণ করার পাশাপাশি প্রতি ফ্লাইটে 25% জায়গা কৃষি পণ্যের জন্য নির্ধারণ করার দাবি রপ্তানিকারকদের। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টি আর বন্যায় স্থবির হয়ে পড়েছে দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। ক্রেতাশূন্য খাতুনগঞ্জে বেচা কেনা কমে যাওয়ায় পচনশীল পণ্য নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। ভয়াবহ বন্যায় ডুবেছে দেশের পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের অনেক জেলা। বন্যার পানি উঠেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই ও ফেনী অংশে। এছাড়া সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা হয়েছে প্লাবিত। প্রকৃতির এই বৈরী আচরণের প্রভাব পড়েছে দেশের ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। সৃষ্ট বন্যায় কমে গেছে বেচাকেনা, স্থবির হয়ে পড়েছে আড়তদার শ্রমিকদের কার্যক্রম। বেশি বিপাকে পড়েছেন পচনশীল পণ্যের ব্যবসায়ীরা। যেখানে আগে 200-300 বিক্রি হচ্ছে, 400-500 বিক্রি হয়, এখানে বিক্রি হচ্ছে 200-250-300 বস্তা এরকম বিক্রি হচ্ছে। আমার যে পুঁজিটা আছে, পুঁজিটা হারালে তাদের ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য সবাই মনে যাক, যদি শান্ত হয় তখনই বেচা কেনা খুবই কম। একদিকে বেচা বিক্রি কম, অন্যদিকে বন্যায় চট্টগ্রামের সাথে দেশের অন্য জেলার সড়ক যোগাযোগ প্রায় বন্ধ। এতে আমদানি পণ্য যথাসময়ে বিক্রি নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বিভিন্ন মোকাম যে খাতুনগঞ্জে যে পণ্যটি আসতো সেটি বিভিন্ন রাস্তায় ব্লক হয়ে আছে, পানির কারণে আসতে পারছে না, এবং এখান থেকে যে পণ্যগুলো যেত সেগুলো যেতে পারছে না। যে দেশের বর্তমান পরিস্থিতি যেটা আছে, আমার মনে হয় সেটা কয়েকদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। আশা করি আমরা নির্বিঘ্নে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবো, এটা আমরা প্রত্যাশা। খাতুনগঞ্জে প্রতিদিন 1200 কোটি টাকার পণ্য বেচা কেনা হয়। গেল কয়েকদিনে সেটি 4 ভাগের 1 ভাগে নেমেছে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবারে শেয়ার বাজারের খবর। সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে সূচক কমেছে দেশের 2 শেয়ার বাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে 14.80 পয়েন্ট, তবে লেনদেন বেড়েছে 192 কোটি টাকার বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন ছাড়িয়েছে 200 কোটি টাকার ওপরে। মঙ্গলবার ইতিবাচক অবস্থানে থেকেই লেনদেন শুরু হয় ঢাকা স্টক এক্সচেঞ্জে। প্রথম মিনিটে প্রধান সূচক বাড়ে 5 পয়েন্ট, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে সূচক। দিন শেষে ডিএসএক্স সূচক 14.80 পয়েন্ট কমে অবস্থান করছে 5685 পয়েন্টে। সূচক কমলেও আগের দিনের চেয়ে বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয় 750 কোটি 24 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 192 কোটি 21 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 395টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 131টির, কমেছে 231টির, অপরিবর্তিত রয়েছে 33টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, দ্বিতীয় গ্রামীণফোন, তৃতীয় অবস্থানে ওরিয়ন ফার্মা।
শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, দ্বিতীয় খান ব্রাদার্স পিপি ওভেন, তৃতীয় অবস্থানে ঢাকা ডাইং। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক 106 পয়েন্ট কমে অবস্থান করছে 16,268 পয়েন্টে। লেনদেন 222 কোটি 89 লাখ টাকা। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হয়েছে 120 টাকায়, দর কমেছে যুক্তরাজ্যের পাউন্ডের বিনিময় হয়েছে 166 টাকায় 21 পয়সা, ইউরোর দর অপরিবর্তিত বিনিময় হচ্ছে 140 টাকা 70 পয়সায়। দর অপরিবর্তিত ভারতীয় রুপির বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়, সৌদি রিয়েলের দরও অপরিবর্তিত বিনিময় হচ্ছে 32 টাকা 14 পয়সায়। আগের দরেই বিক্রি হয়েছে আরব আমিরাতের দিরহামের বিনিময় হয়েছে 32 টাকা 83 পয়সায়। কমেছে কুয়েতি দিনারের দর, বিনিময় হচ্ছে 394 টাকা 81 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিতের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 27 টাকা 69 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।